নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা করোনা পরিস্থিতির কারণে যেখানে অবস্থান করো না কেন, আশা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে আজকের এই জীববিজ্ঞান ক্লাসের তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই জীবনী শক্তি অধ্যায়ের আমরা প্রথম পার্ট তোমাদেরকে আমরা আলোচনা করার চেষ্টা করব তোমাদেরকে নিয়ে। দেখো, আজকের অধ্যায়ের নাম হচ্ছে জীবনী শক্তি। এই জীবনী শক্তি কাকে বলে বা জীবনী শক্তি কি, এটা সম্বন্ধে তোমাদেরকে প্রথমে একটু ধারণা দিই। আমাদের জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতেছে। তো এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলার জন্য কি দরকার? শক্তি। এই শক্তিগুলো কোথা থেকে আসে? আমরা জানি যে শক্তির প্রধান বা সর্বোচ্চ উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আসা সৌরশক্তি সবুজ উদ্ভিদ কি করে? এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আর প্রাণী এবং অন্যান্য যে অসবুজ উদ্ভিদগুলো আছে, সেগুলো এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে দেহে তোমার শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করতে পারে না, যার ফলে তারা সেগুলো ব্যবহার করতে পারে না। তো এই যে শক্তিগুলো, তারা তাদের এই শক্তিগুলোর জন্য অর্থাৎ তাদের এই প্রয়োজনীয় খাদ্যের জন্য তারা কোনো না কোনো ভাবে তোমার সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। এই যে প্রক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো চলতেছে, এইগুলো নিয়ে আলোচনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনী শক্তির অধ্যায়ের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো এখন আমরা যদি শারীরিকভাবে সংজ্ঞা রূপে আমরা জীবনী শক্তি বা জৈবিক শক্তি বা বায়ো এনার্জি কাকে বলে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করি, তাহলে একটু খেয়াল করো। প্রথমে যদি আমরা ধরি যে একটা সূর্য হচ্ছে আমাদের মূল শক্তির উৎস। আমাদের পৃথিবীতে যত শক্তি আছে, সমস্ত শক্তির মূল উৎস হলো কি? সূর্য। এখন দেখো, একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টটার ধরো তোমার রুট, রুট থাকে কোথায়? আমরা জানি যে রুট থাকে মাটির নিচে, ঠিক আছে। এখন একটা প্ল্যান্টের ধরো বিভিন্ন ধরনের কি থাকে? স্টেম থাকে, তারপর তোমার রুট থাকে, লিফ থাকে। এখন সরাসরি সূর্যের আলো যখন ধরো এখানে এই লিফের মধ্যে পড়লো, ঠিক আছে, সূর্যের আলো সরাসরি কিসের মধ্যে পড়লো? লিফে। তারপর এই সৌরশক্তিটা তখন তোমার কি করবে? এই গাছের যে পাতা বা লিফের মধ্যে রয়েছে, সেটা তখন কি হবে? বিভিন্ন ধরনের তোমার প্রথমে এটিপি এবং যৌগ যৌগ নামক যোগ আবদ্ধ হবে সেখানে। অর্থাৎ এই সৌরশক্তিটাকে তারা কি করবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। তখন রূপান্তরিত করার পর কিছু জৈব যৌগ আছে এটার ভিতরে, যেমন তোমার এটিপি ও NADH2, এগুলাতে কি হবে? তোমার আবদ্ধ হবে, অর্থাৎ এখানে সেটা রিজার্ভ হবে বা সঞ্চিত হবে। এই রিজার্ভ বা সঞ্চিত যে শক্তিটা, এটাই বলা হচ্ছে জীবনী শক্তি। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে বলি যে জীব কর্তৃক তার দেহে উৎপাদিত শক্তি উৎপাদন এবং তার যে ব্যবহার, সেটার যে কৌশল বা স্ট্র্যাটেজি, সেটাকে বলা হচ্ছে জীবনী শক্তি। এখন এই জীবনী শক্তি অধ্যায় তোমরা যখন পড়তে যাবে, তখন কিছু যৌগ যৌগ দেখতে পাবে, যেগুলো বইতে তোমার সংক্ষেপে দেওয়া আছে। আমি তোমাদেরকে এগুলো ইলাবোরেশন করে দিচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ গুলা, যেগুলো ধারাবাহিকভাবে দিয়ে দেবো, যেটা তোমরা সহজে মনে রাখতে পারবে। একটু খেয়াল করো সবাই। এক নাম্বার ধরো AMP। AMP হচ্ছে তোমার এডিনোসিন, এডিনোসিন মনোফসফেট, মনোফসফেট। 2 নাম্বার হচ্ছে ADP। আমি ডট ডট দিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই পুরো বাক্যটা লিখবে। এডিনোসিন ডাই ফসফেট। 3 নাম্বার হচ্ছে
এটিপি এডিনোসিন ট্রাইফসফেট। 4 নাম্বার এনএডি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এরপর হচ্ছে তোমার এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, জাস্ট এখানে ফসফেট লিখ দিবা, ফসফেট। এরপর হচ্ছে তোমার NaDH2, যখন H2 থাকবে তখন এর আগে বিজারিত কথাটা লিখবে, বিজারিত বাকি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এরপরে তোমার FAD লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আর FADH2 এখানেও আগে কি করবে, যেহেতু H2 আছে এখানে বিজারিত কথাটা লিখবে, বিজারিত দেখে আগের মতো লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। তারপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে জিটিপি অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট। এরপরে তোমরা আইপি পাবলিক পিআই দেওয়া আছে বইতে। আইপি এবং পিআই এর মধ্যে তোমরা কনফিউশন হওয়ার দরকার নেই, কারণ হচ্ছে দুটো একই জিনিস, ইনঅর্গানিক ফসফেট, অর্গানিক ফসফেট। তো শিক্ষার্থীরা দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু তোমার যৌগের সংকেতকে আমি ইলাবোরেশন হিসেবে লিখেছি। তোমরা এগুলো ধারাবাহিকভাবে লিখবে এবং মনে রাখার চেষ্টা করবে। যেভাবে আমি সাজিয়েছি এভাবে যদি তোমরা করতে পারো, আশা করি করতে সহজে তোমাদের মনে থাকবে। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়েছিলে তখন তোমরা বংশগতির দ্বারক বাহক সম্পর্কে একটু ধারণা নিয়েছো। আমরা জানি বংশগতির দ্বারক ও বাহকের একক হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের উপাদানগুলো হচ্ছে যেমন ডিএনএ, আরএনএ। তো এখন দেখো, এই ডিএনএ এবং আরএনএ হচ্ছে আমরা জানি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে কি শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখন ডিএনএ এর মধ্যে কিছু নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার থাকে, অনুরূপভাবে আরএনএ এর মধ্যে কিছু নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার থাকে। তো এখন এগুলো কি কি দেখো, যেমন এখানে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ঠিক অনুরূপভাবে আরএনএ এর মধ্যে থাকে কি এডিনিন, গুয়ানিন, সাইটোসিন। এখানে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিন। তো দেখো, উভয় ক্ষেত্রে কি থাকে, অ্যাডিনিন, প্রথমটা নাইট্রোজেন গঠিত বেস অ্যাডিনিন। এই অ্যাডিনিনটা যখন তোমার রাইবোজ শর্করা, যার সংকেত হচ্ছে C5H10O5 এর সাথে যুক্ত হয়, তখন তার নাম হয়ে যায় এডিনোসিন। এই এডিনোসিন কি করে, তোমার যখন এক ফসফেট বা ফসফরিক অ্যাসিড বা 2 ফসফেট বা ফসফরিক অ্যাসিড বা 3 ফসফেট বা ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, তখন কি উৎপন্ন করে, তখন AMP অর্থাৎ এডিনোসিন মনোফসফেট, ADP, তারপরে কি উৎপন্ন করে ATP, অর্থাৎ এই তিনটা যখন উৎপন্ন করে তখন সেটাকে উৎপন্ন করতে গিয়ে এদেরকে
শক্তি বাইরে থেকে দিতে হয়, আর এই বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর যখন বিপরীতভাবে এই ফসফেট গুলো যখন কেউ অর্থাৎ এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট এগুলো যখন বিপরীতভাবে ভেঙে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিফসফোরেশন। এগুলাকে তখন বাইরে থেকে আর শক্তি দেওয়া যায় না, তখন এগুলো শক্তিটা আবার বের হয়ে আসে। তাহলে তোমরা জানলে যে ফসফোরাইলেশন কি এবং ডিফসফোরেশন কি। এবার আমরা দেখব যে এটিপি নামক যে যৌগটা আছে সেই যৌগটার মধ্যে কি থাকে, তার প্রতি মোলের যে ফসফেট রয়েছে বন্ধন, সেই বন্ধন ক্ষেত্রে সর্বোচ্চ অর্থাৎ 7.3 কিলো ক্যালোরি কি থাকে, শক্তি থাকে। 7.3 কিলো ক্যালোরি, বা তুমি যদি ক্যালোরি বলো তাহলে 7300 ক্যালোরি বলতে পারো। এখন এটা কি করে এটিপিটা, আমি আগে দুটো বিক্রিয়া লিখছি, তারপরে আমরা ব্যাখ্যায় চলে যাব যে এটিপিটা আসলে কি ভূমিকা পালন করে, জীবনী শক্তির ক্ষেত্রে এটিপির ভূমিকাগুলো কি। আচ্ছা, এখন দেখো যে তোমার এডিনোসিন ডাইফসফেটটা যখন ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয় তখন কি করে, এটিপি তৈরি করে। সেক্ষেত্রে ধরো এখানে প্রভাবক হিসেবে ধরো তোমার সূর্যালোক, তারপরে ক্লোরোফিল ইত্যাদি থাকে। এরপর আবার এটিপি শক্তিটা যখন ভেঙে যায় তখন বিপরীতক্রমে আবার কি হয়, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। বিষয়টা দেখো, যখন পরিবেশ থেকে তোমার শক্তি সংগ্রহ করে, এই শক্তিটা সংগ্রহ করার পরে এগুলোকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্য আমাদের জীবদেহের মধ্যে দুটো অঙ্গাণু আছে, একটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিক। এখন এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক তারা কি করে, যে তাদের প্রধান কাজ হচ্ছে পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ, সিট্রিক অ্যাসিড 12 এবং এদের অন্তর্বর্তীকালীন যে অণুগুলো আছে এই অণুগুলোকে কি করে, এটিপি এর বন্ধন শক্তির মাধ্যমে সেগুলো কি করে জমা রাখে। এখন এই যে জমা রাখে, এই জমা রাখার জন্য তারা কোন প্রক্রিয়া অর্থাৎ কিসের কারণে তারা এই কাজটা করতে পারে, বলা হচ্ছে তাদের মধ্যে একটা ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, একটা বিশেষ জৈব অণুর একটা সেট থাকে, এই সেটের কারণে তারা এই কাজটা করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে তোমার মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক তোমার এই যে এটিপির মধ্যে শক্তিটাকে দ্বারা জমা করতে পারে। এবার আসো, এটিপি যখন তার রাসায়নিক বন্ধনটা ভেঙে ফেলে, এটিপি তার রাসায়নিক বন্ধন ভেঙে কি করে, সে যখন তার শক্তিটা বের করে নিয়ে আসে অর্থাৎ শক্তিটা নির্গত করে, এই শক্তির প্রভাবে আমাদের যে বায়োলজিক্যাল ওয়ার্ক গুলো হয়, বায়োলজিক্যাল ওয়ার্ক গুলো কিরকম, যেমন আমাদের মাংসপেশি সংকোচন হচ্ছে, তারপর আমাদের কি হয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, পঞ্চ ইন্দ্রিয়গুলো আছে, সেগুলোর যে অনুভূতি গুলো সেগুলো, এরপর আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কথা বলতেছি, তারপরে আমাদের চিৎকার করছে, হাসি কান্না, তারপরে আমাদের শারীরিক বৃদ্ধি হচ্ছে, আমাদের প্রজনন হচ্ছে, আমাদের তাপমাত্রা বজায় থাকতেছে আমাদের শরীরের মধ্যে সঠিকভাবে, এরপর আমাদের বিভিন্ন কোষের যে তোমার আয়তন বা ভারসাম্যটা বজায় রাখতেছে, এই যাবতীয় সকল বায়োলজিক্যাল ওয়ার্ক গুলো করে থাকে এটিপি থেকে আমরা যে শক্তিগুলো পাই সেই শক্তির প্রভাবে। এখন এরপরে কি হয়, এই যে এটিপির মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলো কি ব্যবহার, আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো কি হয়, জারিত হয়, জারিত হওয়ার ফলে কি হয়, এই জারণের ফলে শক্তিটা তখন নির্গত হয়, নির্গত হওয়ার ফলে ওই খাদ্যের মধ্যে থাকা যে দুই টুকরো জোড়া, যে দুটো জোড়া কি হয় তোমার এটিপি গঠন করে। আবার যখন শক্তির প্রয়োজন হয় তখন এটিপিটা ভেঙে যায়, আবার যখন দরকার হয় তখন আবার ওগুলো জোড়া লেগে তখন আবার এটিপি তৈরি করে। এইভাবে জীবদেহে তোমার চক্রাকারে এই দুটা বিক্রিয়া চক্রাকারে চলতেই থাকে। এটা এই জন্য এটিপিটা জীবনী শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন দেখো এই এটিপির আরো কি কি ভূমিকা আছে। কিছু শক্তি সমৃদ্ধ যৌগ আছে যেগুলো আমি
আগে উল্লেখ করছি, তারপর আবার একটু দেখো, যেমন এনএডি, তোমার জিটিপি, তোমার এফএডি, এফএডিএস2, এরপর তোমার এনএডিএস2, আর এটিপি তো আছেই। এগুলো কি হচ্ছে তোমার শক্তি সমৃদ্ধ জৈব যৌগ। এই শক্তি সমৃদ্ধ জৈব যৌগ তোমার কি করে, তাদের মধ্যে অন্যান্য জৈব যৌগের তুলনায় এদের কাছে শক্তিটা বেশি থাকে। আর এটিপির মধ্যে শক্তিগুলো জমা রাখে, এটিপি নিজের শক্তি জমা রাখে এবং অন্য বিক্রিয়া সেগুলো সে সাহায্য করে থাকে। যেহেতু এটিপি নিজের শক্তি জমা করে রাখে এবং অন্য বিক্রিয়া সেগুলো ব্যবহার করে থাকে বা সাহায্য করে থাকে, এই জন্য এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েল বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। বায়োলজিক্যাল কয়েল, বায়োলজিক্যাল কয়েল বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো আজকে আমরা জীবনী শক্তির প্রথম পার্টে আমরা যা যা শিখলাম। প্রথমে আমরা জীবনী শক্তি সম্পর্কে ধারণা নিলাম যে জীবনী শক্তি কি। তারপরে আমরা কিছু তোমার জৈব যৌগ আছে যেগুলো সংক্ষিপ্ত বইতে দেওয়া আছে, আমরা সেগুলোর ইলাবোরেশনটা জানলাম। এরপরে আমরা জানলাম যে এটিপি, এটিপি কিভাবে তার ভূমিকা পালন করে থাকে, মানে এই এটিপির ভূমিকাটা কি, এটিপি সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। এরপরে আমরা বায়োলজিক্যাল কয়েল বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কাকে বলে আমরা বুঝতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওগুলোতে তোমরা যখন এই ক্লাসগুলো দেখার পরে এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করার চেষ্টা করবে, চেষ্টা করে যেগুলো তোমরা বোঝো নাই সেগুলো বারবার বোঝার চেষ্টা করবে এবং ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো ইনশাআল্লাহ চলবে। তো তোমরা যে যেখানে থাকো না কেন তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা পরিস্থিতির কারণে তোমরা বাড়ি ঘর দুয়ার থেকে তোমরা সহজে বের হবে না। তোমাদের যে অভিভাবক আছে ওনাদেরকেও তোমরা সাবধানে চলাফেরা করতে থাকবে। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।